ইরফান এগিয়ে গিয়ে দাঁড়ায় বেডের পাশে। গভীর চোখে বেশ কিছুক্ষণ মায়রাকে পর্যবেক্ষণ করলো। উপুড় হয়ে শুয়ে মুখ এদিকে ফিরিয়ে রেখেছে মেয়েটা। পিঠে ছড়িয়ে পড়া চুলগুলোর কিছু অংশ হেলে মুখের উপর এসে মুখ ঢাকা পড়ে গিয়েছে। ইরফান মায়রার পিঠের দিকে নজর দেয়। চুলগুলো ভীষণ অগোছালো, জামা ঠিকঠাকই আছে। বাম পা ভাঁজ করে ডান পায়ের হাঁটুর নিচে বরাবর রেখেছে। ডান পায়ের প্লাজো অনেকটা ওপরে উঠে গিয়েছে, তবে হাঁটুর ওপরে ওঠেনি। ইরফান দুই হাত ভাঁজ করে সূক্ষ্ম চোখে মায়রাকে পরখ করে। মায়েরা ঘুমের মধ্যে উল্টো ফিরে শোয়। চুলগুলো গলায় পেঁচিয়ে যায়, ওড়নার হদিস নেই। জামা সরে গিয়েছে পেটের ওপর থেকে, তবে প্লাজোর কোমরের রবার বেশ ওপরে পড়া, যার ফলে বর্ষা পেটের খুব সামান্য দেখা গেল। ইরফান স্টার্ট হয়ে দাঁড়িয়ে মায়েরাকে দেখলো চুপচাপ। এরপর চোখ বুজে ডান হাতে দুই আঙুলের সাহায্যে গাল চুলকায়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়, ঘাড় ডলে ভারী নিঃশ্বাস ফেলে। এরপর আবারও চোখ খুলে মায়রার মুখের দিকে তাকায়। ইরফানের মনে হলো মায়রা হাসছে। তীক্ষ্ণ চোখে তাকালো না, হাসছে না, তার মনে হলো হাসছে। মেয়েটা বিরক্তিতে কপাল কোঁচকায়, চুল গলার সাথে পেঁচিয়ে গিয়েছে। কিছু ছোট চুল মায়েরার চোখ মুখ জ্বালায়। ইরফান তার জায়গায় বসলো, হাত বাড়িয়ে মায়েরার গলার সাথে পেঁচিয়ে যাওয়া চুলগুলো সরিয়ে বাম দিকে সরালো। ফর্সা গলা উন্মুক্ত হয়। ইরফান ঢোক গেলে চোখের দৃষ্টি ঘুরিয়ে মায়রার মুখ পানে তাকায়। দুই হাতে মায়রার কান ধরে বেডের ওপর কোনায় শুইয়ে দেয়। এরপর চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ে। খানিক বসে রইল সেভাবেই। তারপর উঠে গিয়ে একটা বক্স থেকে দুটো ঘুমের ওষুধ বের করে। গ্লাসে পানি ঢেলে ডান হাতে গ্লাস নিয়ে মায়রার দিকে তাকিয়ে ওষুধ দুটো খেয়ে নেয়। মেয়েটার মুখে দৃষ্টি স্থির রেখে হাতের গ্লাস টেবিলের ওপর রেখে দেয়। বাঁ হাতের বুড়ো আঙুলের সাহায্যে নিচের কালচে টিলটা দুইবার আঙুল ছোঁয়ায়। এরপর এগিয়ে এসে মায়রার পাশে শটান হয়ে শুয়ে পড়ে। ডান হাত চোখের ওপর রেখে চোখ বুজে। কিছুক্ষণ না যেতেই মায়রার গড়িয়ে এসে ইরফানের গায়ের সাথে লেগে যায়। বাঁ হাত ইরফানের বুকের ওপর ধাস করে রাখে ঘুমের ঘোরে। ইরফান চরম বিরক্ত, কিন্তু ছেলেটা নড়ল না, গার্ড হয়ে সেভাবেই থাকলো। এভাবে কিছুক্ষণ পেরোলে মায়েরা আবারও নড়চড়ে ইরফানের পেটের সাইডে মুখ ঠেকায়। সময়ের পাল্লা বাড়ে। মায়রার গরম নিঃশ্বাস ইরফানের পেটের কাছে ছড়িয়ে পড়ে। ছেলেটার গায়ে এমনি টি শার্ট নেই, আর তার ভিতরে পড়ল না। চোখের ওপর থেকে হাত সরিয়ে নেয়। মায়েরাকে তার জায়গায় রেখে সে নেমে যায় বেড থেকে। ঘন্টা 2 পেরিয়েছে। ইরফানের চোখে ঘুম নেই। দুটো ঘুমের ওষুধ খেয়েও ঘুম পালিয়েছে। চোখ দুটোয় লালিত আভার প্রভাব ছড়িয়েছে। এ ঘরের সাথে ব্যালকনি নেই, তাই ইরফানকে ঘরেই থাকতে হয়েছে। জানলার সব পাল্লা খুলে দিয়েছে। সেইবার দুই হাত আড়াআড়ি ভাঁজ করে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। একটু পর পর পিছু ফিরে তাকায় উদ্দেশ্য মায়েরা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। জানলা দিয়ে হু হু করে বাতাস ধেয়ে ইরফানের বুক ছড়িয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে, কিন্তু সে তবুও ঘামছে। সে বিরক্ত নিজের উপর। নিজেকে কষিয়ে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। জীবনের সবচেয়ে বড় ভুল হয়তো আজ এখানে থেকে যাওয়া। কেন থেকেছে উত্তর খুঁজে পায় না। রেগে জানলার গ্রিলে একটা পাঞ্চ মারে। মৃদু শব্দ হয়। ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে সিগারেটের প্যাকেট আর লাইটারে এনে জানলার সামনে দাঁড়ায়। এরপর সিগারেটে আগুন ধরায়। অন্ধকারে তাকিয়ে বিরক্তি নিয়ে সিগারেট ফুঁকতে থাকে। প্রায় অর্ধেক সিগারেট পুড়ে ছাই হয়েছে। সেই সময় পিছন থেকে কেমন ফুসফুস শব্দ কানে আসে। ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে ভ্রু কুঁচকে পিছু ফিরে তাকায়। মায়েরা অস্বাভাবিকভাবে শ্বাস নেয়, হাড়-পোড়ের মতন করে। ধীরে ধীরে বাড়তে থাকে তার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস। হাত পা খিঁচিয়ে আসে, কেমন ছটফটায়। ইরফান মায়রাকে এভাবে দেখে হতভম্ব হয়ে যায়। সিগারেট ছুঁড়ে ফেলে দ্রুত পায়ে মায়রার পাশে এসে বসে। কাছ থেকে মায়রাকে এভাবে দেখে চোখ মুখে ভীতি জড়ো হয়। গালে আলতো হাত দিয়ে থাপ্পড় দিয়ে বলে, হেই, কি হয়েছে? মায়েরা মুখ উঁচু করে শ্বাস নেয়, হাত পা খিঁচিয়ে আসে, চোখগুলো কেমন উল্টো আছে।
শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। চোখের কোণে ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইরফান দ্রুত মায়ের তার দুই হাতের আঁচলের নিচে ভীতিস্বরে বলে, হে গার্ল, টক টু মি, হোয়াট হ্যাপেন? মায়েরা কিছু বুঝল না, বোধহয় শুনলও না। ইরফান মায়েরার গালে হাত দিয়ে বুঝল মেয়েটার শরীর অত্যন্ত ঠান্ডা। গাল থেকে হাত সরিয়ে মায়েরার দুই হাত তার দুই হাতের মাঝে নেয়। একদম বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে। মায়েরার যে শ্বাসকষ্ট হচ্ছে সে বুঝল। ইরফান ঘাড় বাঁকিয়ে জানলার দিকে তাকালো। দ্রুত পায়ে উঠে ঘরের সবগুলো জানলা ঠাস ঠাস করে লাগিয়ে দেয়। ঘরে এসি অফ করে দেয়। এরপর মায়েরার পাশে বসে মায়েরার দুই হাত তার দুই হাতের মাঝে নিয়ে ঘষতে থাকে। বাঁ হাতের মাঝে মায়েরার দুটো ছোট হাত আগলে রেখে ডান হাত দিয়ে মায়েরার পা স্পর্শ করে বুঝল পা আরো বেশি ঠান্ডা। ইরফান মায়েরার হাত ছেড়ে দ্রুত মায়েরার পায়ের কাছে বসে দুই হাতে একবার এই পা আরেকবার ওই পা জোরে মালিশ করতে থাকে। মায়েরার মুখের দিকে তাকায়। মেয়েটা এখনও অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। ইরফান মায়েরার দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। চোখ মুখে কেমন আতঙ্কের ছাপ। পা ছেড়ে তার বালিশ নিয়ে মায়েরার পায়ের ওপর রাখে। এরপর মায়েরার মাথার কাছে বসে গালে হাত রাখে। মৃদু স্বরে বলে, আর ইউ ওকে? মায়েরা চোখ বুজে ফুপিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়। শ্বাস প্রশ্বাসের গতি কমল না মেয়েটার। ইরফান মায়েরার গালে হাত দিয়ে আওয়াজ করে বলে, হে, কথা বলো, তোমার ইনহেলার কোথায়? মায়েরা কিছুই বলল না, শুধু মুখ উঁচু করে কেমন হা করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান আশেপাশে তাকালো। দ্রুত বেড থেকে নেমে একটা ব্যাগের কাছে যায়। ব্যাগের উপরে মায়েরার ওড়না রেখে সে ওড়না হাতে নিয়ে ছুঁড়ে ফেলে। ব্যাগ উপড়ে করে ভেতরে সব ঢেলে ফেলে। কাপড় ছাড়া তেমন কিছু পেল না। একটা শপিং ব্যাগ পেয়ে ভেতরে চেক করে স্যানিটারি ন্যাপকিন রেখে বিরক্তিতে ছুঁড়ে ফেললো। কাপড় উল্টে পাল্টে দেখলো, কিছুই পেল না। মেজাজটা খারাপ হলো এবার। উঠে গিয়ে আবারও মায়েরার পাশে বসে। মায়েরার শরীর ছেড়ে দিয়েছে। শ্বাস প্রশ্বাসের গতি কমে এসেছে, তবে শব্দ হয় মৃদু। ইরফান আবারও মায়েরার দুই হাত তার দুই হাতের মাঝে নেয়। কিছুটা উষ্ণও লাগছে এখন, তবে পুরোপুরি নয়। ইরফান মায়েরার দুই হাত তার বাম হাতের মুঠোয় রেখে ডান হাতে মায়েরার গাল খুবই আলতো করে থাপ্পড় দিয়ে নরম গলায় বলে, স্টুপিড, ইনহেলার কোথায় রেখেছো বলো? মায়েরা একদম শান্ত হয়ে যায়। ভারী নিঃশ্বাস পড়ে। মায়েরাকে শান্ত হয়ে ঘুমিয়ে যেতে দেখে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে। বুক টিপটিপ করছে তার। হাত ছেড়ে মায়েরার থেকে দূরে সরে বেডের সাথে হেলান দিয়ে বসলো। ঘাড় বাঁকিয়ে মায়েরার মুখের দিকে যায়। তার চোখে কেমন যেন অসহায়ত্বের ভিড়। মায়েরার চোখের কোণে ঘেঁষে পানি গড়িয়ে পড়া সেখানেই জমাট বেঁধে আছে। ইরফান চোখ সরিয়ে নেয়। মেঝে থেকে মায়েরার ওড়না তুলে ঘুমন্ত মেয়ের পুরো শরীর ঢেকে দেয়। ইরফান বেডের বক্সের সাথে হেলান দিয়ে চোখ বুজে স্থির হয়ে বসে। দুই হাত আড়াআড়িভাবে ভাঁজ করা। বাইরের আবহাওয়ার কিছুটা শীতল হলেও ঘরে ভ্যাপসা গরম। ঘেমে নিয়ে একাকার ইরফান। বলিষ্ঠ দেহ চুইয়ে ঘাম বয়ে পড়ে। কপালে, নাকে, ঠোঁটের উপরিভাগে বিন্দু বিন্দু ঘাম এর ছড়াছড়ি। কিন্তু সে নির্বিকার চিত্তে চুপ করে বসে রইল। ইরফানের হঠাৎ মাথায় আসে সিগারেটের ধোঁয়ায় শ্বাসকষ্টের রোগীদের প্রবলেম হয়। চোখ মেলে দ্রুত বিছানা থেকে নেমে জানলার সামনে এসে দাঁড়ায়। জানলার কাছে সিগারেটের প্যাকেট, পাশে লাইটার পেয়ে যায়। সিগারেটের প্যাকেট মেঝেতে ফেলে ডান হাতে লাইটার নেয়। এরপর হাঁটু মুড়ে বসে লাইটারের সাহায্যে সিগারেটের প্যাকেট জ্বালিয়ে দেয়। প্যাকেটে সিগারেট ভর্তি, জাস্ট একটা অর্ধেক টেনেছে, সেটাও ছুঁড়ে ফেলেছিল। আপাতত এটার উপরই তার রাগ। ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকায় একবার। এরপর পুড়ে থাকা সিগারেটের প্যাকেটের দিকে তাকালে ধোঁয়া উড়িয়ে দেখে, ও সিট, বলে বাম হাতে জ্বলন্ত আগুন চেপে নিভিয়ে দেয়। ধোঁয়া ছড়িয়ে যাওয়ার আগেই সদ্য নেভানো আগুনের ন্যায় গরম আধপোড়া সিগারেটের প্যাকেট ডান হাতে তুলে দাঁড়ায়। বাঁ হাতে জানলা খুলে সেই সিগারেটের প্যাকেট ছুঁড়ে ফেলল। ডান হাতটা একবার ঝাড়া দেয়। হাতে ছ্যাঁকা লেগেছে হয়তো, কিন্তু মুখবয়ে পড়ে কোনো ব্যথার চিহ্ন নেই। সে একদম স্বাভাবিক। জানলা লাগিয়ে দিয়ে আবারও বিছানায় এসে বসে। আরও ঘন্টা খানেক পেরিয়ে যায়। ইরফান চুপচাপ স্বাভাবিকভাবেই বসে আছে। কেউ দেখলে বলবে সে হেলান দিয়ে ঘুমিয়েছে, অথচ সে সজাগ। হঠাৎই চোখ মেলে মায়েরার দিকে তাকায়। মায়েরা এতক্ষণে আর একবারও নড়াচড়া করেনি। ভ্রু কুঁচকে কিছুটা এগিয়ে গিয়ে মায়েরার ডান হাত ধরে গালে হাত দিয়ে মায়েরা একটু নড়ে ওঠে।
ইরফান মায়রার হাত ছেড়ে বেড থেকে নেমে যায়। ওয়াশরুমে গিয়ে লম্বা এক শাওয়ার নেয়। ফরজের আজান কানে ভেসে আসে। এরপর সে উঁচু করে ফজর নামাজ পড়ে নেয়। তারপর আবারও বেডের সাথে হেলান দিয়ে বসে চোখ বুজে। ঘন ঘন কালো অন্ধকার নিভে সকলের মিটিমিটি আলোয় ধনির আলোকিত হতে ব্যস্ত। পাখির কিচিরমিচির ডাক শোনা যায়। থেকে থেকে মোরগের ডাক কিছুটা উচ্চস্বরে ভেসে আসে। মায়রার গড়িয়ে গড়িয়ে এসে ইরফানের বাম পায়ের উরুর সাথে ঠেকে। বাঁ হাতে ইরফানের পা জড়িয়ে হাঁটুর উপরিভাগে মাথা রেখে ঘুমায়। ইরফান চোখ মেলিয়ে তাকায়। মায়রা তার মুখ ইরফানের উল্টো দিকে রেখেছে। ইরফান মায়রার ঘন কালো এলোমেলো চুলগুলো দেখলো, কিছু বলল না। মায়রাকে সরিয়ে দিল না। ডান হাতে বাড়ে মায়রার গলা চেক করে। মেয়েটার শরীর হালকা ঠান্ডা, ঘামেনি বিন্দুমাত্র। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। বেড সাইড টেবিল থেকে তোয়ালে নিয়ে নিজের ঘামযুক্ত মুখটা মুছে নেয়। এরপর আবারও চোখ বুজে ডান হাত চোখের ওপর রাখে। ফজরের আগে গোসল করেও সকাল হতে হতে ইরফানের আবারও ঘেমে নিয়ে একাকার অবস্থা। পুরো শরীর চটচটে হয়ে আছে। দুই হাতে বিন্দু বিন্দু ঘাম শিশিরের ন্যায় জমেছে। কপাল বয়ে কখনো কখনো গড়িয়ে পড়ছে জমিয়ে যাওয়া ঘামের বিন্দু। সকাল সকাল মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে সে কোথায়। মাথা ডান দিকে ঘোরালে ইরফানকে দেখলে মনে পড়ে সে আর ইরফান একসাথে আছে আজ। মাথা সোজা করে বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায় ঘুমিয়েছে। যখন বুঝলো এটা ইরফানের পা, চোখ বড় বড় করে আরেকবার ইরফানের দিকে তাকায়। ধরফর করে উঠে দূরে সরে বসে। এই লোক যদি দেখে সে তার গায়ের উপর ঘুমাচ্ছে তাহলে নিশ্চিত তাকে নদীতে ভাসিয়ে দিয়ে আসবে। মায়েরা গায়ে ওড়না জড়িয়ে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ইরফানের দিকে তাকায় ভ্রু কুঁচকে। এই লোক বসে বসে ঘুমাচ্ছে কেন? সে এইসব ভাবনা রেখে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। সকাল 7:30। মায়েরা অবাক হয়, আজ এত ঘুমিয়েছে সে। তার তো ফজরে ওঠার অভ্যাস। আফসোসের সুর টানলো মেয়েটা। এইদিকে গিয়ে ঘরের দুটো জানলা খুলে দেয়। ঘর কেমন অন্ধকার হয়ে আছে। নিচে চোখ পড়লে দেখলো তার কাপড় চোপড় সব ব্যাগ থেকে ফেলে রাখা, একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্যাগ কোনো দিকে তার হদিশ নেই। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এগুলো কে করেছে? বিড়াল। কিন্তু কোনো দিক দিয়ে আসলো সেই বিড়াল। রাতে তো সব ঠিক ছিল, দরজাও লাগানো। পিছন থেকে ইরফানের গম্ভীর স্বর আসে, তোমার অ্যাজমার প্রবলেম আছে। মায়েরা অবাক হয়ে সাথে সাথে পিছনে ফিরে তাকায়। ইরফান যেভাবে চোখের ওপর হাত দিয়ে বসে থাকতে দেখছে এখনো সেভাবেই আছে। তার মানে এই লোক ঘুমায়নি। সে তো লোকটার পায়ের উপর ঘুমিয়েছে। এখন তাকে কি করবে? কয়টা থাপ্পড় মারবে? ভাবতেই দুই হাত দুই গালে চলে গেল। ইরফানের ধমকের সুরে গমগমে স্বরে ভেসে এলো, স্টুপিড, স্পিক আপ। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের প্রশ্নটা মগজে বাজতেই অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন আমার অ্যাজমা? ইরফান চোখের ওপর থেকে হাত সরিয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা ইরফানের দিকে চেয়েছিল। ইরফান অমন লাল চোখ দেখে তার চোখ কেমন ধাঁধিয়ে ওঠে। মায়েরা ভীত চোখে তাকায়। সে লোকটার পায়ের ওপর ঘুমিয়ে বলে কি রেগে এমন হয়েছে? মায়েরা অসহায় মুখ করে মিনমিন করে বলে, আমি ইচ্ছে করে আপনার পায়ের ওপর ঘুমাইনি, বিশ্বাস করুন, সরি। ইরফান বিরক্ত চোখে চেয়ে বলে, হোয়াট? মায়েরা চুপ করে থাকে। ইরফান রেগে বলে, আনসার মি, তোমার ইনহেলার কোথায়? মায়েরা আমতা আমতা করে বলে, ইনহেলার তো সবসময় লাগে না, শীতে প্রয়োজন পড়ে বেশি। এখন তো গরম, এখন লাগে না, তাই নেই। ইরফান দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড। অ্যাজমা শীত গ্রীষ্ম দেখে চাপ দেয়, মাথায় ঘিলু নেই না? বাড়া কেঁপে ওঠে, চোখ খিচিয়ে বন্ধ করে নেয়। এত জোরে চিৎকার করার কি আছে? অদ্ভুত। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, আউট। মায়েরা ভ্রু কুঁচকে তাকায় ইরফানের দিকে, চোখ দুটো অস্বাভাবিক লাল। সাহস করে বলে, আপনার কি জ্বরে এসেছে? ইরফান বিরক্ত হয়ে বলে, বের হও এই ঘর থেকে এক্ষুনি। মায়েরা রাগ লাগে, নিজের চোখে 12টা বেজে আছে। সে তো ভালো এর জন্যই জিজ্ঞেস করেছে। আর এই লোক শুধু চিৎকার করে। নিচু হয়ে তার সব জামা কাপড় করে পাশের একটা জারকে রেখে বলে, আমার কাপড়ের অবস্থা এমন কে করেছে? আপনি কি জানেন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, যেতে বলেছি আমি। মায়েরা বিরক্ত হয়, কিছু বলে না। এই লোক
এগিয়ে যায় দরজার দিকে। এবার ইরফানের দিকে তাকিয়ে দেখলো ইরফান ঘেমে প্রায় ভিজে গিয়েছে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ফ্যান, এসি, জানলা সব বন্ধ করে দিয়ে ঘেমে ঘেমে মাথা গরম করে ফেলেছেন বুঝছি, ফ্যান দিব? ইরফান চোখ মেলে তাকায় মায়েরার দিকে, শান্ত চোখে চেয়ে ঠান্ডা গলায় বলে, দরজা চাপিয়ে দিয়ে যাও, গো ফাস্ট। মায়েরা ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকায়। এই লোকের হয়তো জ্বর এসেছে, কিন্তু জ্বর আসলে তো মানুষের ঠান্ডা লাগে, আর উনি ঘেমেছে। ভাবনার মাঝে ইরফান বেড থেকে নামতে দেখে মায়েরা দ্রুত বলে, যাচ্ছি যাচ্ছি, আপনাকে বের হতে দিতে হবে না। কথাটা বলে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ওয়াশরুমে গিয়ে আরেকবার শাওয়ার নেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা চাপিয়ে জানলা বন্ধ করে এসি ছেড়ে দেয়। এরপর একটা টাফলিন খেয়ে উল্টো হয়ে শুয়ে চোখ বোঝে। ডান হাতে 2 আঙুলের সাহায্যে কয়েকবার কপালে ম্যাসেজ করে। মায়েরা শুদ্ধের মায়ের ঘরে এসে কাজা নামাজ পড়ে নেয়। কিছুক্ষণ পর শুদ্ধের মা তার ঘরে এসে মায়েরার হাতে কফি দিয়ে বলে, ইরফানকে দিয়ে আসতে। মায়েরা মাথা নাড়িয়ে বলে, ফুপি, তোমার ভাতিজাই আমাকে বের করে দিল, আর যাব না। শুদ্ধের মা শুনলেন না, জোর করে মায়েরার হাতে কফি ধরিয়ে দিয়ে বলে, কফিটা শুধু দিয়ে আসবি, যা। মায়েরা বুঝলো তাকে যেতেই হবে, নয়তো ইনি ছাড়বে না তাকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও কফির কাপ নিয়ে গিয়ে আবার ইরফানের ঘরে যায়। দরজা ঠেলে দেখলো ভেতর থেকে লাগানো নয়। ভেতরে চোখ পড়লে দেখে পুরো ঘরময় অন্ধকার। মায়েরা বিরক্ত হলো, এই লোকটা কেমন যেন, শুধু অন্ধকার করে রাখে ঘর। দরজা খুলে পা টিপে টিপে ঘরের ভেতরে প্রবেশ করে। হাতের কাপ বেডসাইড টেবিলে রেখে ইরফানের দিকে তাকায়, মুখ উল্টো দিকে ঘোরানো। মায়েরা বেডের এপাশ থেকে ওপাশে যায়, ভাবছে লোকটা ঘুমিয়েছে নাকি তখনকার মতোই জেগে স্ট্যাচু হয়ে আছে। ডাকবে কি না, থাক। আবার ধমক নয়তো থাপ্পড় খেতে হবে তাকে, যখন ইচ্ছে হবে তখন খেয়ে নিবে। এই ভেবে ঘর থেকে বেরোতে গিয়েও কিছু একটা মাথায় আসে। আবার পিছু ফিরে ইরফানের পাশে এসে দাঁড়ায়, একটু ঝুঁকে ইরফানের বড় চুলের মধ্যে কয়েকটা চুল হাতে তুলল। এরপর ইরফানের দিকে তাকায়। সে বুঝতে চাইছে লোকটা ঘুমিয়েছে না জেগে, কোনো সাড়া পেল না। ভারী নিঃশ্বাস শব্দ পায়। মায়েরা বুঝলো লোকটা ঘুমিয়েছে। হাতের চুলগুলো ছেড়ে উল্টো করে পা টিপে টিপে ঘর থেকে বের হয়। এরপর দৌড়ে শুদ্ধের মায়ের ঘরে যায়। পুপি, তোমার কাছে কাঁচি আছে? কি করবি? মায়েরা আমতা আমতা করে বলল, এমনি, তুমি দাও। শুদ্ধর মা খুঁজে দেখলো এখানে ওখানে, না পেয়ে বলল, পেলাম না তো, কোথায় যে আছে। মায়েরা মন খারাপ হয়। মাথায় আরেকটা উপায় আসতেই বলে, মোম আছে না? শুদ্ধের মা ভ্রু কুঁচকে বলে, এই দিনের বেলায় মোম দিয়ে কি করবি? দরকার আছে, একটু দাও না। শুদ্ধের মা টেবিলের ড্রয়ার থেকে একটা নতুন মোম বের করে মায়েরার হাতে দেয়। এরপর রান্নাঘরের দিকে যায় রান্না বসাতে। এই মেয়ে কখন কি করে সে নিজেও জানে না। মায়েরা মোম হাতে নিয়ে খুশি হয়ে ভীষণ রান্নাঘরে গিয়ে মোম জ্বালিয়ে নিয়ে আসে। এরপর ধীর পায়ে ইরফানের ঘরের দিকে যায়। পিছন থেকে শুদ্ধের মা গলা পায়, এই দিনের বেলা মোম নিয়ে কোথায় যাচ্ছ? আমাদের বাসায় কারেন্ট যায় না, সব ব্যবস্থা আছে। শুদ্ধের কথায় মায়েরা পিছু ফিরে তাকায়, আমতা আমতা করে বলে, আপনার বিল বাঁচিয়ে দিচ্ছি ভাইয়া। শুদ্ধ হেসে ফেললো মায়েরার কথায়। মেয়েটা আসলেই মজার। শুদ্ধের ফোনে কল আসতে সে কল রিসিভ করে কথা বলতে বলতে বেরিয়ে যায়। শুদ্ধ বাইরে বেরিয়ে গেলে মায়েরা দ্রুত ইরফানের ঘরে চলে যায়। অন্ধকার ঘরে দিনের বেলায় আলোয় ছিটে ফোটা ঘরময় ঝাপসা আলোকিত করে রেখেছে। মায়েরা ধীর পায়ে আস্তে আস্তে পা ফেলে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। কিছুটা ঝুঁকিয়ে ইরফানের মুখের সামনে মোম ধরে রাখে। মোমে দুলতে থাকা অগ্নিশিখায় হলুদাভ আলো ইরফানের মুখের আছড়ে পড়েছে। ফর্সা মুখাবয় পরে কেমন উজ্জ্বল দীপ্তি ছড়িয়ে পড়েছে ইরফানের নিঃশব্দ শ্বাস প্রশ্বাস মায়েরা বুঝতে পারে না। তবে কি ভেবে যেন মুখে এক কোমল মৃদু হাসি ফুটে ওঠে। ভাবছে তার স্বামী এই দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট একটা মানুষ। যারা এই লোককে চেনে না তারা তো মায়ের কথা বিশ্বাসই করবে না। এই লোক তাকে ঠাস ঠাস করে মেরে দেয়, একটা বিশ্বাসযোগ্য নয়। আপাতত তার নিজের বিশ্বাস হচ্ছে না এত ইনোসেন্ট মানুষ কিভাবে অমন জ্বলন্ত চোখের তাকায় আবার ঠাস ঠাস করে মেরে দেয়। ভেবে বা হাতে নিজের গাল বুলালো।
গল্প ও কবিতায় শুনেছিল ঘুমালে নাকি কিছু মানুষদের কাছে তাদের ব্যক্তিগত প্রিয় মানুষকে ভীষণ স্নিগ্ধ আর মায়াবী লাগে। আপাতত মায়রার কাছে ইরফানকে তেমনি এক স্নিগ্ধ পুরুষ লাগছে, নিষ্পাপও লাগছে। কিন্তু মারের কথা মনে পড়লে কেমন রেগে তাকালো ইরফানের দিকে। মনে মনে বিড়বিড় করলো, জীবনেও এই লোক ইনোসেন্ট নয়, বজ্জাত লোক একটা। তার খুব অপ্রিয় মানুষের লিস্টে এই লোক 1 নম্বরে। কথাগুলো ভেবে নিজের মুখ বাঁকালো, আবারও মুচকেই হাসলো। তার জামাই অনেক কিউট, এখন সে চুল পুড়িয়ে দিয়ে চুল কাটাবে এই লোককে। তারপর তার বরটা কিউট ভিলেন জামাই থেকে কিউট হিরো জামাই হয়ে যাবে। কাপা 2 হাত এগিয়ে নিয়ে যায় ইরফানের দিকে, বাঁ হাতে ইরফানের চুলগুলো ধরলো, ডান হাতে মোম এগিয়ে নিয়ে চুলগুলো ধরালে কেমন ছ্যাক ছ্যাক শব্দ হয়। মায়েরা নিচে ভয় পেয়ে ছেড়ে দেয় চুল। ভীত হয়ে ইরফানের মুখের দিকে তাকালে দেখলো ইরফান শান্ত নীরব, একটুও নড়চড় নেই। বাঁ হাতে বুকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর আবারও এগিয়ে গিয়ে চুলগুলো মোমের সুতোয় জ্বলতে থাকা আগুনের সাহায্যে পোড়ায়। চোখে নামিয়ে বারবার ইরফানের দিকে তাকায়। ভীষণ ভয় পাচ্ছে মেয়েটা, কিন্তু সে তো কাল রাতে প্রতিজ্ঞা করেছে এই লোককে এমন পাগল থেকে মানুষ বানিয়েই ছাড়বে। সময় নিয়ে মায়েরা তার কাজ শেষ করে একটা সাইজে রেখে, সে যেন সেলুনে গেলেই খুব সুন্দরভাবে সাইজ করে আসতে পারে। পুড়ে যাওয়া ছাই সব ইরফানের ঘরেই পড়েছে। মায়েরা দুটো কারণে স্বস্তি পায়, একটা এই লোক ঘুমে গাঢ়, আরেকটা উল্টো হয়ে সে কাজে সফল হয়েছে। এরপর সোজা হয়ে দাঁড়াতে নিলে ইরফান নড়ে চড়ে ডান হাত টান দিতে নিলে মায়েরা ধাক্কা খেয়ে বিছানায় পাতাল হয়ে পড়ে যায়। ইরফান চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। মায়েরা শরীরে কিছুটা তার গায়ে নিচে চাপা পড়ে। মায়েরা শুয়ে পড়েছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো তার হাতে থাকা মোম তার গলার ভাঁজে পড়ছে, নিভে যায়নি এখনো। মোমের গলে পড়া তরল তার গলায় টুপটুপ করে পড়ে, জায়গাটা জ্বলে ওঠে। আগুনের শিখা মায়ের চামড়া সে ঝেঁসে জ্বলতে থাকে। মায়েরা নড়তে পারছে না, 2 হাত ইরফানের গায়ের নিচে পড়েছে, তার শরীরের ওপর খানিকটা ইরফানের শরীরের ভর। মেয়েটা নড়তেও পারছে না, কথাও বলতে পারছে না। তাতে দাঁত চেপে আগুনের পোড়া জায়গায় জ্বলনি সহ্য করছে। কথা বললে এই লোক যদি তাকে হাতের কাছে প্রায় কাঁচাই খেয়ে নেবে। সে তো আকাম করেছে, যদিও তার মতে সে অনেক ভালো একটা কাজ করেছে। নাকের কাছে কেমন মেয়েলি গন্ধ পেয়ে ইরফানের ঘুম হালকা হয়। ইরফান উল্টো পাশ থেকে সিধে হয়ে শোয়। মায়েরা ছাড়া পেয়ে হন্তদন্ত হয়ে গলা থেকে মোম ছিটকে মেঝের দিকে ফেলে। তার গলা পুড়ে কয়লা হয়ে গিয়েছে বোধহয়। দ্রুত বেড থেকে নেমে দাঁড়ালে ইরফান আদো আদো চোখ খুলে মায়ের পৃষ্ঠদেশ ছড়িয়ে থাকা লম্বা চুলগুলোর দিকে তাকিয়ে ঘুম চালানো কণ্ঠে বলে, এখানে কি করছো? মায়েরা আতঙ্কে পানি শুকিয়ে যায়। কোনো কথা না বলে দৌড় দেয় ঘর থেকে। ইরফান বিরক্ত চোখে দেখলো মায়েরা দৌড়, বিড়বিড় করলো, স্টুপিড বাদর। চোখ বুঝে বা হাতে কপাল স্লাইড করে, কপালে অসংখ্য বিরক্তির ভাঁজ। পাশে তার ফোনে কল আসছে, হাত বাড়িয়ে রিসিভ করে কানে নেয় ইরফান। বাবার গলায় ইরফানের গলা ঝেড়ে বলে, বলো। তোমার সকালে এখানে এসে মিটিংয়ে অ্যাটেন্ড করার কথা ছিল, কোথায় তুমি? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, তুমি ম্যানেজ করে নাও বাবা। নিয়েছি, কিন্তু তুমি এখন কখন আসবে? বিকেলের আগে আসার ট্রাই করো, আর্জেন্ট। ওকে বলেই কল কেটে দেয়। মেজাজ খারাপ লাগছে, সারা রাত না ঘুমিয়ে এখন একটু ঘুমিয়েছিল, এই স্টুপিড এসে তাও বুঝতে দিল। এই মেয়েকে জাস্ট নেওয়া যায় না। কিছুক্ষণ চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, ঘুম নেই, আবারও পালিয়েছে। বিরক্ত নিঃশ্বাস ফেলে বেড থেকে নেমে দাঁড়ায়। ঘাড় বেয়ে ঝরঝর করে কেমন ধুলোর মতন কিছু পড়ছে মনে হলো। হাত বাড়িয়ে ঘাড় ছেড়ে ফেলে। এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আয়নার দৃষ্টি নিজের প্রতিবিম্ব দেখে ইরফান স্তব্ধ হয়ে যায়। স্থির চোখে নিজের দিকে তাকিয়ে থাকে। চোয়াল শক্ত হয়ে যায়, চোখ জোড়া থেকে যেন গরম লাভার ধোঁয়া বের হচ্ছে। চোখ বুজে 2 হাত মুঠিবদ্ধ করে নেয়। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ছে। মনে পড়ল একটু আগে মায়েরা তার ঘরে এসেছিল,
খুব ভালো করে বুঝেছে এই কাজ কার। 2 পা পিছিয়ে আসে, রাগে আয়নায় জোরে একটা লাথি বসে। কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ঝরে পড়ে। ইরফান পায়চারি করে এপাশ ওপাশ, এগিয়ে গিয়ে বেডসাইডের টেবিল থেকে কফির মগ নিয়ে ছুঁড়ে ফেলে। আবারও খানিক পায়চারি করে। তীব্র রাগে শরীর গা সব রিরি করছে। চিৎকার করে বলে, স্টুপিড গার্ল, আই সোয়ার আই উইল জাস্ট কিল ইউ। এরপর গায়ে একটা সার চড়িয়ে হনহন করে অন্তত 2 দৃঢ় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য সেলুনের সাথে মায়েরা। ইরফান সেলুন থেকে চুল কেটে ফিরেছে। ডাইনিংয়ে দাঁড়িয়ে গম্ভীর মুখে চোখ ঘুরিয়ে খুঁজছে মায়রাকে। রান্নাঘর থেকে আওয়াজ পেয়ে সেদিকে পা বাড়ায়। পায়ের গতি দ্রুত। রান্নাঘরে মায়েরা উল্টো দিকে হয়ে ইরফানের ফুপির সাথে কথা বলায় ব্যস্ত। যদিও একটু পর পর পিছে ফিরে দেখছে তার কথা হলো ফুপির সামনে এই লোক কিছু বলবে না তো। ইরফানের ফুপি রান্নাঘরের দরজার দিকে চেয়ে বসে তরকারি কাটছে আর মায়েরার সাথে টুকটাক কথা বলছে। সামনে চোখ পড়তে মাথা উঁচু করে তাকায় ইরফানের ফুপি। ভদ্রমহিলা কিছু বলতে চাইছেন, এই ওই উচ্চারণ করে আর এগোতে পারেনি ইরফানের চুলের অবস্থা দেখে। ইরফান নিজে চুল কাটবে এটা অসম্ভব। এই নিয়ে ইরফানের মায়ের সাথে কত না কথা কাটাকাটি হয়েছে, কিন্তু ইরফান সে তো তার মতোই, কারো কথা শুনবে না, তার যা মনে হবে সেটাই। তাকে হঠাৎ এভাবে দেখে ভদ্রমহিলা ভূত দেখার মতো চমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়েরা ইরফানের ফুপির এমন অবস্থা হওয়ার দৃষ্টি জোড়া দেখে নিজেও অবাক হয়। কি তার পেছনে? সে নিজেও পিছন ফিরে আগে কেউ তাকে ঝট করে কোলে তুলে নিয়ে ইরফান মেয়ের চিৎকার দেয়। ইরফান খটখট পায়ে তার ঘরের দিকে যায়। ইরফানের ফুপি বোধহয় বুঝেছে কাহিনী। তিনি দ্রুত উঠে পড়লেন। ইরফানের ঘরের দিকে যেতে যেতে বললেন, ইরফান বাবা, কিছু বলিস না ওকে, না বুঝে করেছে। ইরফান কিছু বলল না। তার এক ঘরে গিয়ে পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা ইরফানের কোলে ঝটপটায়। ইরফান মায়েরাকে ঠাস করে বিছানায় ফেলে দেয়। হাঁটু মুড়ে বসে। মায়েরা ভীত চোখে ইরফানের 2 হাতে ঠেলে সরাতে যায়। তবে ইরফান মায়েরার 2 হাত তার বাম হাতের মুঠোয় নিয়ে পিছনে চেপে রাখে। মায়েরার গাল ডান হাতে চেপে রাখা নিত চেহারায়, তাতে দাঁত পিষে বলে, কোথায় পেয়েছো এত সাহস? স্টুপিড, স্পিক আপ। মায়েরা কেঁপে ওঠে আর চোখে একটু তাকায়। অন্তঃপর চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি মানুষ বানিয়েছি আপনাকে। এখন দেখুন তো কি সুন্দর লাগছে। আগে আপনার মাথা মিনি আফ্রিকার জঙ্গল লাগতো, বুঝলে? ইরফান মায়েরার গাল আরো শক্ত হাতে চেপে ধরে। মায়েরা ব্যথা পায়, মৃদু আর্তনাদ করে। ইরফান সেভাবেই বসা থেকে উঠতে নিলে মায়েরা ভয়ে নিজের শরীর ছেড়ে দেয়। ফলস্বরূপ খাটের কোণ থেকে নিচে পড়তে নিলে ইরফান দ্রুত মায়েরাকে তার সাথে আগলে নেয়। বিচলিত হয়। মায়েরার গালে হাত দিয়েছে। চিন্তিত কণ্ঠে বলে, হে গার্ল, হোয়াট হ্যাপেন? ইরফান কাল রাতের কথা মনে পড়তেই চোখ মুখ কেমন ভীতি ছড়িয়ে পড়ে। বা হাতে মায়েরাকে নিজের সাথে আগলে ধরে ডান পকেট থেকে ফোন বের করে দ্রুত কল করে কাউকে। কেমন আছেন ইরফান ভাইজান? ইরফান বোধহয় বিরক্ত হলো। ছোট করে বলল, ভালো। তোমার বাবাকে পাঠাও, টাইম 2 মিনিট। উপাস থেকে ছেলেটা বলে, আপনি শুদ্ধ ভাইদের বাড়ি এসেছেন? ইরফানের ইচ্ছে করলো এই ছেলের কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে। ধমকে বলে, না আসলে তোমার বাবাকে কেন আসতে বলছি? তোমার বাবাকে জাস্ট 2 মিনিট এখানে দেখতে চাই। বাবা তো বাথরুমে গেল, বের হলে বলছি। হোয়াট? এক্ষুনি বের করো তাকে, ইটস আর্জেন্ট। ওই পাশে ছেলেটা মাথা চুলকালো। ভাবছে বাথরুমে না করেই সে কিভাবে বের করে আসবে তার বাবাকে। গ্রামের একবারে ভালো ডাক্তার তার বাবা, তাই সবাই তার বাবাকে একটু বাথরুমটাও সারতে দেয় না ঠিক করে। ইরফান কোনো সাড়া না পেয়ে গমগমে স্বরে ধমক দিয়ে বলে, কথা বলছো না কেন? কোথায় তোমার বাবা? এত জোরে ধমক খেয়েও ওপাশের 13 বছরের ছেলেটা লাফ দিয়ে ওঠে। এপাশে ইরফানের বুকে মাথা রাখা মায়েরা কেঁপে ওঠে। মায়েরা ফোঁস করে শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে তাকায়। তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ মায়েরার পানে চেয়ে গম্ভীর স্বরে বলে, তোমার বাবাকে প্রয়োজন নেই। ভাইজান, আপনি রাগ করলেন? বাবা বের হলেই ইরফান কল কেটে দেয়। ডান হাতে ফোন মুঠো করে শক্ত করে ধরে। আগুনের ফুলকির ন্যায় জ্বলন্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। রাগে তার হাতে থাকা ফোন ছুটে ফেলল। চোখ বুজে শ্বাস ফেলল। একটু আগেও এত রাগেনি যতটা এখন রেগেছে। শরীর মৃদু কাঁপছে রাগের চোটে। ডান হাত মুষ্টিবদ্ধ করে ঘন ঘন শব্দ করে শ্বাস ফেলছে।
মায়েরা ঢোক গেলে এই লোক এমন স্ট্যাচু হয়ে আছে কেন? আজকে শুধু বেঁচে থাক, আর জীবনে এই লোকের পেছনে লাগবে না, অ্যাক্টিংও করবে না। কিন্তু এরা কি হলো? তাকে শুইয়ে দিয়ে চলে গেল তো। হয় এই লোকটার শরীরে এত গরম, মায়েরা গরম লাগছে, আবার এমন এমন অনুভূতি নাড়া দেয় বারবার ভীতিতে ঢোক গিলে। ইরফান হঠাৎই মায়েরাকে ঝটকা মেরে তার থেকে দূরে সরিয়ে সর্বশক্তি দিয়ে মায়েরার ডান গালে থাপ্পড় মারে। মেয়েটা ঠাস করে খাট থেকে পড়ে যায়। বেডসাইড টেবিলের কোণার সাথে কপালে ধাক্কা লাগে। ইরফান মায়েরাকে ঝটকা মেরে মেঝে থেকে তুলে হুঙ্কার ছেড়ে বলে, অ্যাক্টিং করছিলে আমার সাথে? তোর জন্য আমার ঘাম ছুটিয়ে অ্যাক্টর হওয়ার প্র্যাকটিস করছিলি? কথাটা বলে ডান গালে আগের চেয়েও শক্তি খাটিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয়। মায়েরা আবারও উল্টে পড়ে যায় মেঝেতে। ইরফান চলন্ত চোখে মায়েরার পৃষ্ঠদেশে ছড়ানো চুলগুলোর দিকে তাকায়। মায়েরার পাশে বেডসাইড টেবিলে জোরে সোরে এক লাথি দিয়ে ঘন ঘন করে বেরিয়ে যায় ঘর থেকে। মায়েরা মাথা চিমচিম করছে, চারিদিকে কেমন অন্ধকার দেখছে। মেঝের সাথে মুখ ঠেকিয়ে ফুপিয়ে ওঠে, কিছু বলে না। ইরফান দরজা খুলে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তার ফুফি ঘরের ভেতর আসে। মায়েরাকে মেঝেতে এভাবে উপুর হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসেন। এরপর মায়েরাকে টেনে তুলে মেয়েটার অবস্থা দেখে কেমন আঁতকে ওঠে। ঠোঁটের কোণে বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, ফর্সা গলা মেনে চিড়ে গিয়েছে। ইরফানের ফুপি কি বলবেন বুঝছেন না। ইরফান মেয়েটাকে এভাবে মারে নাকি? মায়েরা যে বাচ্চামি করে ওটা তিনি জানেন, আর ইরফানের রাগও জানেন, কিন্তু এভাবে মারলে বেপারা। আর তার মনটা কেমন বিষিয়ে উঠল। মায়েরাকে ধরে ধরে বিছানায় বসালে মায়েরা নিজেই এক কোণে গিয়ে শুয়ে পড়ে, একটা কথাও বলল না। সূত্রের মা অবাক হয়, মায়েরার দিকে এগিয়ে গিয়ে বলে, মা, জানিস তো ইরফান রাগী, কেন ওর পিছনে লাগতে গেলি? মায়েরা চোখ থেকে বাঁধ ভাঙা অশ্রু গড়িয়ে পড়ে, ভাঙা গলায় বলে, আর লাগবো না। সূত্রের মা মায়েরার হাত মাথায় বুলিয়ে দেয়, একটু উঠে পড়, মলম লাগলে ঠিক হবে, তুই দাঁড়া, আমি শুদ্ধকে আনতে বলছি। ঘরে মনে হয় নেই। মায়েরা কিছুই বলল না, বাম কাঁধ হয়ে শুয়ে চোখ বুজে রইল। চোখের পানিতে বালিশ ভিজিয়ে ফেলেছে। ইরফান প্রায় অনেক দিন হলো একদম মারে না। সে এর মাঝে কত দুষ্টুমি করলো, মারেনি তো। এতদিন পর হঠাৎ এভাবে মার খেয়ে মেয়েটা ভীষণ কষ্ট পায়। সে ভেবেছিল আর কাছে মায়েরা মার খেতে পারে, ওই লোক তো ভালো না। কিন্তু সত্যি সত্যি মার খাওয়ার পর কেন যেন মানতেই পারছে না। কথাটা মনে বলছে না কেন, একা একাও কথা বলছে না। শুদ্ধের মা ঘর থেকে বেরিয়ে শুদ্ধর ঘরে যায়। শুদ্ধর ঘর থেকে বেরোচ্ছিল। ইরফানের অমন চিৎকার শুনে মূলত হাসছিল। মাকে দেখে চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে মা? শুদ্ধের মা মন খারাপ ছাপ লেপটে বলে, ইরফান মায়েরাকে এভাবে মারে, তুই জানিস কিছু? শুদ্ধ অবাক হয়ে বলল, আবার মেরেছে? হুম, ওষুধ আর মলম এনে দে, কেটে ফেটে গিয়েছে পুরো। মায়েরাকে আমি খুব ভালো করে চিনি, ওর কপালে এইসব মানা যায় না। ভাইজান আমার কথাও শুনলো না, বিয়েটা তো দিয়ে দিয়েছে। ভাইজান জানতোই মায়েরা এরকম। আমি অনেকবার বলেছি মায়েরা খুব কথা বলে আর খুব চঞ্চল, তার ছেলের বিপরীত মেরু, তবুও শুনলো না। এখন তো মনে হচ্ছে মেয়েটা মার খেতে খেতে আত্মরা হয়ে যাবে। শুদ্ধ শরীরে সার চড়াতে চড়াতে গম্ভীর গলায় বলল, এজন্য মামার উপর আমার অনেক রাগ আছে, আমার সামনে এসব বলো না। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যায় দোকানের উদ্দেশ্যে। ইরফান তার গাড়ি হাই স্পিডে চালায়। গ্রামের ধুলোর রাস্তা, এখানে হেঁটে যাওয়ার মতন করে গাড়ি চালাতে হয়। এখানে ইরফান ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। আশেপাশে মানুষের অবস্থা খারাপ, পুরো রাস্তা জুড়ে ধুলো মাখা হয়ে গিয়েছে। রাস্তা গ্রামের হওয়ায় ছোট্ট বাচ্চারা খেলাধুলো করছে। ইরফান গাড়ির স্পিড হাই, আশেপাশে মানুষ ভয় পায়। বাচ্চার মা চিৎকার দেয়, আজ হয়তো তার বাচ্চা শেষ। ইরফান বাচ্চাটাকে খেয়াল করতেই দ্রুত বেগ কষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সব মানুষ যেন জানি প্রাণ এসেছে। বাচ্চাটার মা দ্রুত তার বাচ্চাকে কোলে তুলে নেয়। আরেকজন ছেলে এগিয়ে এসে ইরফানকে বকতে থাকে। ইরফান এসে এসব কানে নিল না। বিরক্ত হয়ে সিটে মাথা এলিয়ে চোখ বুজে লম্বা শ্বাস টানে। এরপর গাড়ি এগিয়ে নিয়ে বড় রাস্তায় গিয়ে গাড়ি ঘুরিয়ে শুদ্ধের বাড়ির দিকে ব্যাগ নেয়। শুদ্ধে ব্যথার ওষুধের মলম সাথে ওয়াইন টাইম ব্যান্ডেজ এনেছে। দ্রুত পায়ে মায়ের ঘরের দিকে যায়। তার মা ওখানেই আছে। ঘরের ভেতরে পা রাখতে নিলে পেছন থেকে ইরফান শুদ্ধের কলার টেনে ধরে। শুদ্ধ বিরক্ত হয়ে পিছু ফিরে বলে, টানছিস কেন? ছাড়।
বউকে মেরে কেটে ফেটে দিস, আমাদের সেবা করা লাগে, কি জামাই তুই, সর ভাগ। কথাগুলো বলে ইরফানের দিকে বড় বড় চোখ তাকায়। ও মায়ের চুল এত সাইজ হলো কিভাবে, হিসাব মিলল না মনে হয়। এর জন্য মায়েরা মেয়েটা মার খেয়েছে। শুদ্ধির মায়েরার জন্য মায়া লাগলো মার খাওয়া, কিন্তু একটা ধন্যবাদ প্রাপ্ত তো মেয়েটার কি সাহস ভাবা যায়। ইরফান রেগে গম্ভীর গলায় বলে, বউ আমার, মারবো আমি, মলমও লাগাবো আমি, তুই কে? শুদ্ধ চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। এইদিকে এত চেঞ্জ ছেলেটা হজম করতে পারছে না। এটা তো ইরফানই নয়, কিন্তু কথাগুলো এমন অপরিচিত লাগছে কেন? ইরফান বিরক্ত হয়ে শুদ্ধকে ঠেলে সরিয়ে দেয়। শুদ্ধ নিজেকে সামলে তার হাতের প্যাকেট ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে ধমকানোর কণ্ঠে বলে, এগুলো নেই, নয়তো মলম লাগাবি কিভাবে? ইরফান শুদ্ধের হাত থেকে নিয়ে প্যাকেটটা ছুঁড়ে ফেলে, তাতে দাঁত চেপে বলে, ওর দিকে। বলতে গিয়েও থেমে যায়। ফুঁস করে শ্বাস ফেলে রেগে বলে, ভেতরে যাবে না, এখানে থেকে যা। শুদ্ধ ভ্রু কুঁচকে তাকায় ইরফানের দিকে। কথাটা বলে ইরফান ঘরের ভেতরে যায়। শুদ্ধের মাথা চুলকায়। হিসাব তো মিলছে না এখন, কি হচ্ছে এসব? মেঝেতে পড়ে থাকে প্যাকেটটার দিকে তাকাল, এটা ফেললো কেন? ভ্রু চোরা কুচকালো, কিছু বুঝতেই পারছে না সে। ইরফান জেলা সেটা তো আগেই বুঝেছে সে। আর ফাইজ কিন্তু এতটা? আরে সে তো মানবতার খাতিরে ওষুধ আনলো মেয়েটার জন্য, সারাদিন ঠাস ঠাস করে লাগবে, আবার অন্যদের সেবাও করতে দেবে না। বিড়বিড় করলো, দাঁড়া, তোরে সোজা করছি আমি, মায়েরার পিছনে নাককে দড়ি দিয়ে ঘোরাবো, সালা বেয়াদব। শুদ্ধের মা ইরফানকে দেখে এগিয়ে এসে কিছুটা রেগে বলে, এভাবে মেরেছিস কেন মেয়েটাকে? ইরফান তার পুপির থেকে চোখ সরিয়ে উল্টো ঘুরে শুয়ে থাকা মায়েরার দিকে তাকায়। কিছু না বলে চুপচাপ একটা চেয়ার নিয়ে মায়েরার মাথার কাছে বসে পড়ে। শুদ্ধের মা ইরফানকে দেখে অবাক হলো, ছেলেটার চোখ এমন লাল কেন? ইরফান চুপচাপ এক ধ্যানে মায়েরার দিকে তাকিয়ে থাকতে দেখে আর কিছু বলল না। যেতে যেতে বলল, আর মারবি না ওকে, এরকম করলে আমি আবার শ্বশুর বাড়ির ওইদিকে কারোর সাথে মায়েরাকে বিয়ে দিয়ে দেব। বলে তিনি নিজের দরজা চাপিয়ে দিয়ে গেলেন। ইরফান রাগে স্বল্প আর দীর্ঘ সময়ের মাঝামাঝি সময়ের জন্য। এখন ওকে ঠান্ডা লাগলো বলেই তিনি নিজে একা ছেড়ে বাইরে বেরিয়ে গেল। ইরফান তার পুপির কথায় পিঠে কিছু বলল না। দীর্ঘশ্বাস ফেলে মায়েরার দিকে চেয়ে থাকে। ভারী নিঃশ্বাসের শব্দে বুঝলো মায়েরা ঘুমিয়েছে। ঠোঁটের কিনারে রক্ত আধা শুকনো হয়ে লেপ্টে। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙুলের ছোঁয়ায় কিছুটা মুছে দিল। মায়েরা ঘুমের ঘোরে কেঁপে ওঠে, শব্দ করে শ্বাস ফেলে, ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান দেখল মায়েরার মুখের ভাব। পকেট থেকে মলম বের করে বা হাতের সাহায্যে আলতো হাতে ডান গালে মলম লাগায়। মায়েরার কপালে বিরক্তির ভাঁজ, তবে ঘুম ভাঙে না। ইরফান পকেট থেকে বেশ কিছু ওষুধ বের করে বেডসাইড টেবিলের উপর রাখে। এরপর মায়েরার এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়। গলার ভাঁজে চোখ পড়লে ভ্রু কুঁচকে গেল, কেমন লালচে দাগ। একটু ঝুঁকে ডান হাত বাড়ালে মায়েরা টিপ টিপ করে চোখ মেলে তাকায়। ইরফানকে তার এত কাছে দেখে চোখ বড় বড় করে তাকায়। ইরফানকে তার দিকে হাত এগিয়ে আনতে দেখে দ্রুত ইরফানের হাত ধরে ভীত স্বরে বলে, কি করছেন? ইরফান মায়েরার দিকে তাকায়, কিছু না বলে মায়েরার থেকে হাত ছড়িয়ে নেয়। গলায় যে কালচে জায়গায় বুড়ো আঙুল ছোঁয়ালে মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। দুই হাতে ইরফানের হাত সরিয়ে দেয়। ইরফান মায়েরার কাছে বিরক্ত ঢেলে বলে, এখানে কি হয়েছে? মায়েরা অবাক হয়ে আলতো ইরফানের দিকে, নিজে মেরে গেল, এখন ঢং করছে, গাল মুখ সব ফেটে দিয়ে গলায় পোড়ার দাগ চোখে পড়েছে। মায়েরা কিছু বলল না। ইরফান আবারও হাত এগোলে মায়েরা রেগে ইরফানের হাত ছাড়া দিয়ে সরিয়ে দেয়। মেজাজ খারাপ লাগছে তার এই লোককে দেখে। শোয়া থেকে উঠে বসে বিছানার এক মাথা থেকে ও মাথায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ে। একটা কথাও বলে না। ইরফান তপ্তা খেয়ে চেয়ে আছে, কি হলো ব্যাপারটা? এই মেয়ে তাকে অ্যাভয়েড করলো, আবার রেগে যাচ্ছে। দ্রুত বিছানার উপর উঠে মায়েরাকে টেনে শোয়া থেকে ওঠালো। মায়েরা রেগে মেগে চিৎকার করে বলে, ছাড়ুন আমায়, জীবনে কথা বলবো না আপনার সাথে। কথাগুলো বলতে বলতে ইরফানের গলা বুক মুখ খামচেয়ে দিল। ইরফানের মায়েরা দুই হাত পিছনে শক্ত হাত করে ধরে গম্ভীর গলায় বলল, আমায় রাখিও না। মায়েরা এত রাগ লাগছে বলার বাইরে। খুন করতে ইচ্ছে করছে এই লোককে। মোচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে চায়। ইরফান বা হাতে শক্ত
হাতে মায়েরার 2 হাত সহ পেট নিজের সাথে চেপে ধরে। ডান হাতে মায়েরার কাঁধে চুলগুলো সরিয়ে দেখার চেষ্টা করে। মায়েরা মাথা নিচু করে নেয়, দেখতে দেবে না কিছুতেই এই লোককে। ইরফান বিরক্ত চোখে তাকায়, বাঁ হাতে ধরে রাখা মায়েরাকে ছেড়ে এসে হাতে মায়েরার মাথা উঁচু করে বাঁ দিকে হেলে রাখে। মায়েরা ছাড়া পেয়ে আবারও ইরফানের থেকে নিজেকে সরাতে চাইলে ইরফান ডান হাতে মায়েরাকে নিজের সাথে চেপে শক্ত কণ্ঠে বলে, স্টুপিড, দেখতে দাও আমায়। মায়েরা কিছু বলে না, বদ্ধ চোখের পাতা বেয়ে জল করে। ইরফান মায়েরার দিকে একবার তাকায়, মেয়েটা কাঁদছে তবে নীরব। ইরফান ডান হাতে গলার পুরো জায়গায় মলম লাগিয়ে দেয়, কিন্তু মায়েরাকে ছাড়ে না। মায়েরা বিড়বিড় করে, জীবনে যদি কথা বলেছি এই জল্লাদের সাথে, তাহলে আমার নাম আমি নিজেই চেঞ্জ করব। মায়েরা বিড়বিড়ের বলা কথাগুলো ইরফান শুনল, শান্ত চোখে চেয়ে থাকে মায়েরার দিকে, কি মনে করে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়েরা বিরক্ত হয়ে চোখ মেলে তাকালে ইরফান গম্ভীর মুখাবয়ব করে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানের থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলে ইরফান নিজেই ছেড়ে দেয়। মায়েরা ইরফানের দিকে তাকায় না, চুপ করে গিয়ে উল্টো ফিরে শুয়ে পড়ে। ইরফান বেড থেকে নেমে ওয়াশরুমে যায়। মায়ের মাথা উঁচু করে দেখলো, এরপর বিছানা থেকে নেমে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা ফাঁকা দেখে ঘরের চারপাশে চোখ বুলে মায়েরাকে না দেখে বিরক্ত হলো। এগিয়ে গিয়ে দ্রুত শার্ট প্যান্ট গায়ে জড়ালো, হাতঘড়ি পরতে পরতে বাড়ি থেকে বেরিয়ে যায়। পুপি ডাকে থেমে যায়, কোথায় যাচ্ছিস ইরফান? বাসায় যাচ্ছিস নাকি? খেয়ে যা। ইরফান পিছু ফিরে আশেপাশে চোখ খুলে হাতঘড়িতে একবার সময় দেখে নেয়। নামাজ পর যাব ফুপি, এখন একটা কাজে যাচ্ছি। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে গেল। গাড়ি স্টার্ট দিয়ে তার এক ডক্টর ফ্রেন্ডকে কল করে বেশ অনেকক্ষণ কথা বলল। তার ছোট্ট বোনের প্রবলেম নাকি, আমার চেম্বারে নিয়ে আয়, তাহলে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবো। আপাতত এই ইনহেলার ইউজ করতে বল। ইরফান গম্ভীর মুখোপাধ্যায় ছোট করে বলল, বাই। এরপর কল কেটে যায়। গ্রাম থেকে প্রায় 25 কিমি দূরে এক ফার্মাসিতে আসে ইরফান। তার ফ্রেন্ড যে ইনহেলারের কথা বলেছে সেটা কিনে পকেটে রাখে। এক জায়গা থেকে প্রায় হাফ রাস্তা কাছাকাছি বিভিন্ন রকম ফলমূল কিনে গাড়ির ব্যাক সিটে রেখে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। একটু পরপর হাত ঘড়িতে সময় দেখছে, জম্মুর দিকে বলে বারবার সময় দেখে। গ্রামে গিয়ে জম্মুর নামাজ পড়বে বলে প্রায় 30 মিনিটের মতো ড্রাইভ করে ইরফান শুদ্ধের বাড়ি পৌঁছায়। ব্যাকসাইড থেকে 2 হাতে ফলমূল ব্যাগ নিয়ে দ্রুত গায়ে বাড়ি দিকে আসে। গ্রামের বাড়ি গেট বেশিরভাগ সময় খোলাই থাকে। ইরফান হাতের ব্যাগগুলো টেবিলের উপর রেখে দেয়, এরপর দ্রুত বাসা থেকে বেরিয়ে যায় মসজিদের উদ্দেশ্য। মায়েরা গোসল করে নামাজ পড়ে শুদ্ধের মায়ের ঘরে শুয়ে পড়ে। শুদ্ধের মা নামাজ পড়ে এসে মায়েরাকে জোর করে খাইয়ে দিয়েছে। মেয়েটা সকালেও খায়নি, মায়েরা খেতে চায়নি, কিন্তু শুদ্ধের মা শোনেনি, জোর করে খাইয়ে দিয়েছে। এরপর মায়েরা কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। ইরফান 2 হাত প্যান্টের পকেটে গুজে ঘুমন্ত মায়েরার দিকে চেয়ে আছে। নামাজ পড়ে এসে তার ঘরে মায়েরাকে না দেখে এই ঘরে এসেছে। মায়েরাকে ঘুমের মাঝে নিজেকে গুটিয়ে নিতে দেখে ইরফান ভ্রু কুঁচকে নিল। খানিক নিচু করে মায়ের কপালে হাত দিয়ে চেক করে শরীরের তাপমাত্রা। স্বাভাবিক থেকে হাত সরিয়ে নেয়। ফোনে কল আসলে ইরফান পকেট থেকে ফোন বের করে বাবার কলে থেকে রিসিভ করে। বেরিয়েছ? ইরফান গম্ভীর গলায় বলে, নো। তারেক নেওয়াজ রেগে যায়, এই ছেলের প্রবলেম কি? এমন তো নয় বউয়ের আঁচলের তলা থেকে বেরোয় না, এই ছেলের তো বউকে দেখতেই পারে না, উল্টো আজ নাকি মায়েরাকে মেরেছে। তার বোন কল করেছিল কিছুক্ষণ আগে। রেগে বলে, তুমি ওই বাসা থেকে বের হও, মেয়েটাকে একটু স্বস্তিতে থাকতে দাও। ইরফান বিরক্ত হয়ে বাবার কথায় মায়ের মুখের দিকে চেয়ে থেকে চুপচাপ। উপাস থেকে তারেক নেওয়াজ রেখে বলে, তুমি খাওয়া দাওয়া করে বের হও এক্ষুনি। সকালের মিটিং ক্যান্সেল করে বিকেলে দিলাম, তুমি এখনও রওনা দাওনি, উল্টো ওখান থেকে মেয়েটাকে মারছো। ইরফান কিছু বলে না। তারেক নেওয়াজ মেজাজ খারাপ হলো, রেগে বলে, আমি তোমার ডিভোর্সের ব্যবস্থা করছি, তোমাকে আর মারতে হবে না ওকে, এবার রওনা দাও আর মিটিংয়ে জয়েন করো। ইরফান রেখে তার ফোন কান থেকে সরিয়ে সুইচ অফ করে পকেটে রাখে। ফুস করে শ্বাস ফেলে একবার মায়ের মুখের দিকে তাকিয়ে কটকট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিংয়ে তার ফুপি দেখে এগিয়ে গিয়ে তার ফুপির সামনে দাঁড়ায়। পকেট থেকে ইনহেলার বের করে তার ফুপির দিকে বাড়িয়ে দিলে শুদ্ধের মা অবাক হয়ে বলে, আমার তো এইসব প্রবলেম নেই বাবা।
এটা কার? ইরফান থতমত খেয়ে তাকায় তার ফুপির দিকে। মায়রার নাম বলতে চাইলো, কিন্তু মন পড়ছে না। অনেকবার শুনেছে, কিন্তু মন দিল না, তাই কান নেই। সত্যের মা ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ওই মেয়েটার আজমার প্রবলেম আছে, এটা ওকে দিও। সত্যের মা ভ্রু কুঁচকে বলল, কোন মেয়ে? ইরফানের বিরক্ত লাগলো, কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধ চেয়ার থেকে টেনে বসে বলল, তুমি এত কম বোঝো মা, ওর বউ ছাড়া আর কে আছে বলো তো? ইরফান বিরক্তি চোখে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধের মা অবাক হলো। সবাই যে বলে ইরফান মায়রাকে দেখতে পারে না, মেনে নেয় না। যেভাবে মারলো তাও সকালে এমনটাই মনে হয়েছিল, এখন তো তেমন লাগছে না। টেবিলের ওপরে রাখা ওগুলো ফল আনার কারণ বোধহয় বুঝলো। ইরফান এখানে আসলে তাকে প্রতিবারই ফলমূল কিনে নিতে যায়, কিন্তু কখনো এত বেশি আনে না। এইবার হয়তো মায়েরা তার জন্য এনেছে বলে এতগুলো হয়েছে। শুদ্ধের মা মৃদু হাসে, আচ্ছা দিব, খেতে বস। ইরফান বাইরে যেতে যেতে বলে, এখন যেতে হবে, আসছি। মানে, আমি তোর জন্য রাঁধলাম, সকালেও তো কিছু খেলি না। ইরফান গম্ভীর গলায় বলে, আসছি, বাই। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। শুদ্ধ চেয়ার থেকে উঠে ইরফানের পিছু পিছু যায়। তার মা তাকে বলে, ওকে আনতে পারলে আনিস তো, সারাদিন না খেয়ে আছে। শুদ্ধ মাথা নাড়ালো। ইরফানের গাড়িতে বসে চোখ বুজে সিটে মাথা এলিয়ে রাখেছে। বাঁ হাতে স্টিয়ারিংয়ে, ডান হাতে গাড়ির জানলায় রেখে কপাল স্লাইড করছে। শুদ্ধের ওপর পাশে দাঁড়িয়ে মিটমিট হেসে বলে, বেশি বিরহে পুড়লে থেকে যেতে পারিস, হাজার হোক বউ তোর, মলমও তুই লাগাবি। ইরফান বিরক্ত হলো, তাকালো না শুদ্ধের দিকে, চোখ মেলে গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ দ্রুত একটু পিছিয়ে গিয়ে পিছন থেকে চিৎলিয়ে বলে ওঠে, আরে খেয়ে যা রে, এত বিরহে পুড়ে ছাই হয়ে গেলে তখন তো মেয়েটার জামাই অন্য কেউ হয়ে যাবে। ইরফান বোধহয় শুনলো না, সে গাড়ি স্পিড বাড়িয়ে অনেক আগেই চলে গিয়েছে। শুদ্ধ হাসলো, বিড়বিড় করলো, ভাঙবে তবু মচকাবে না।